তো আজকে আমাদের 2026 সালের ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস পরীক্ষার পলিটির 9 নম্বর ক্লাস। আজকের এই ক্লাসে আমরা পলিটির খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ভারতের সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট, এই টপিক আলোচনা করব। দেখো, প্রথমে আমরা ভারতের সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের থিওরি আলোচনা করব এবং তারপরে আমরা সেই থিওরি অনুযায়ী কিছু এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করে নেব। তো একটা ক্লাসেই তোমাদের থিওরি এবং এমসিকিউ দুটোই কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে। যারা আমাদের ক্লাসে নতুন তাদের বলবো, তোমরা কিন্তু আমাদের যে আগের ক্লাসগুলো রয়েছে, আগে আমরা টোটাল 8টা ক্লাস দিয়েছি পলিটি থেকে, সেই 8টা ক্লাস অবশ্যই করে আসো। তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলেই পেয়ে যাবে। পরিষ্কার? আর এই যে ক্লাসগুলো কিন্তু মিসলেনিয়াস পরীক্ষার জন্য তো গুরুত্বপূর্ণই, তার পাশাপাশি কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। সে তুমি ডাব্লিউবিপি পরীক্ষা বলো, কিংবা কেপি বলো, কিংবা তোমাদের ক্লার্কশিপ যে পরীক্ষা আছে, ক্লার্কশিপ পরীক্ষা, বা পঞ্চায়েত পরীক্ষা আসছে, এবং তোমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, যে কোনো পরীক্ষা বলে পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই ক্লাসগুলো সমানভাবেই গুরুত্বপূর্ণ। তো যারা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করতে চাও, যে চ্যাপ্টার ওয়াইজ আমাদের কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টার পড়া দরকার আছে, বা যেটা বুঝতে পারছো না, তোমরা কিন্তু আমাদের এই যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, এখান থেকে তোমরা সেগুলোকে কভার করতে পারো। পরিষ্কার? আর আজকের ক্লাসের পিডিএফ সেটা তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাবে। তো পিডিএফটা পাওয়ার জন্য বলবো সম্পূর্ণ ক্লাসটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে পিডিএফটা কী করে সংগ্রহ করতে পারবে বিনামূল্যে। এবং প্রথম তোমাদের একটাই কাজ, দেখো আমি তো তোমাদের সম্পূর্ণ ক্লাসটা করিয়ে দেবো, সমস্ত কিছু পড়িয়ে দেবো। তোমাদের কিন্তু একটাই কাজ, তোমাদের একটা কাজ সম্পূর্ণ ক্লাসটা দেখা এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখা। ওকে, এটাই কিন্তু তোমাদের কাজ। তো শুরু করছি আজকের ক্লাস। দেখো, সম্পূর্ণ তোমরা চাইলে খাতা পেন বের করে এই যে আমি যেগুলো বলবো সেগুলো তোমরা লিখে নিতে পারো নিজেদের খাতায়। তাহলে কি, নিজেদের খাতায় লিখলে তোমাদের পড়তেও সুবিধা হবে এবং রিভিশন দিতেও সুবিধা হবে। তো শুরু করছি। দেখো, প্রথমে আলোচনা করব আমাদের ভারতের সুপ্রিম কোর্ট। দেখো, সুপ্রিম কোর্টের প্রথমে আমরা বেসিকটা দেখবো, তার আগে কিছু কথা বলি। দেখো, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট থেকে দেখো প্রশ্ন যদি দেয়, তাহলে সুপ্রিম কোর্ট থেকে কিন্তু যে সুপ্রিম কোর্টের ধারাগুলো রয়েছে, সেই ধারা থেকে কিন্তু কয়েকটা পার্টিকুলার ধারা আছে, সেখান থেকেই প্রশ্ন দেয়। আর হাইকোর্টের কিন্তু অতগুলো ধারা থেকে দেয় না, হাইকোর্টের 2-3টে ধারা আছে, সেখান থেকেই একমাত্র প্রশ্ন দেয়, বাকি কিন্তু দেয় না। তো আমি সমস্ত ধারাই নিয়ে এসেছি, তবে আমি যেই ধারাগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবথেকে বেশি, আমি কিন্তু সেগুলো তোমাদের বলে দেবো, তোমরা সেগুলো একটু দাগিয়ে নেব। ওকে, দেখো, প্রথমে হচ্ছে ভারতের সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। প্রথমে দেখতে হবে অবস্থান। ভারতের বিচার ব্যবস্থার পিরামিডের শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট, মানে ভারতের কিন্তু যে বিচার ব্যবস্থার পিরামিড, তার টপে কে আছে, শীর্ষে কে আছে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। এর উপরে কিন্তু কেউ নেই, সুপ্রিম কোর্ট সবার শীর্ষে আছে। এটি নতুন দিল্লিতে অবস্থিত। এর কিন্তু একটা আর্টিকেল আছে, আর্টিকেলটা আমি বলবো যখন আর্টিকেল অনুযায়ী আলোচনা করব। এর সিট কোথায়? সিট হচ্ছে দিল্লিতে। সংবিধানের কোন অংশে সুপ্রিম কোর্টের কথা বলা রয়েছে? পার্ট নাম্বার 5, মানে পঞ্চম অংশে কিন্তু সুপ্রিম কোর্টের কথা বলা রয়েছে। যদি বলে কোন অধ্যায়, তাহলে হবে অধ্যায় 4। যদিও পশ্চিমবঙ্গের পরীক্ষায় অধ্যায় ব্যাপারটা দেয় না, তবুও তোমরা দেখে রাখো, অধ্যায় নম্বর 4-এ রয়েছে, পার্ট নম্বর 5-এ। ঠিক আছে? এবং কোন ধারা যদি বলে, ধারা হচ্ছে 124 থেকে 147 নম্বর ধারায় কিন্তু সুপ্রিম কোর্টের কথা বলা রয়েছে। এই যে 124 থেকে 147 নম্বর ধারা, এখানে অনেক ধারা রয়েছে, তো সবকটা ধারা কি পড়তে হবে? না, কিছু কিছু ধারা রয়েছে সেগুলো থেকেই প্রশ্ন দেয়, সেগুলোই পড়তে হবে। কী কী ধারা, আমি সমস্তটাই কিন্তু বলে দেবো। এবার দেখো, ভারতের বিচার ব্যবস্থা একক এবং সুসংহত। সুপ্রিম কোর্ট হলো দেশের সর্বোচ্চ আপিল আদালত। দেখো, এই লাইনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। যদি বলে যে সর্বোচ্চ আপিল আদালত কী, তাহলে হচ্ছে সুপ্রিম কোর্ট। সংবিধানের অভিভাবককে, মানে গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশনকে, সুপ্রিম কোর্ট। মৌলিক অধিকারের রক্ষাকর্তাকে, সুপ্রিম কোর্ট। তো এই যে লাইনগুলো আছে না, এই লাইনগুলো থেকে প্রশ্ন দেয়। ঠিক আছে? এই লাইনগুলো থেকে কিন্তু প্রশ্ন দেয়। এই লাইনগুলো কিন্তু অবশ্যই তোমাদের ভালো করে মাথায় রাখতে হবে। যে সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত, সংবিধানের অভিভাবক, মৌলিক অধিকারের রক্ষাকর্তা, এই লাইন থেকে কিন্তু প্রশ্ন দেয়। তো এই লাইনগুলো অবশ্যই তোমাদের ভালো করে পড়তে হবে। ঠিক আছে? বর্তমান সদস্য সংখ্যা কত সুপ্রিম কোর্টের? 1 জন প্রধান বিচারপতি এবং 33 জন অন্যান্য বিচারপতি, তো অর্থাৎ টোটাল 34 জন। যদি বলে যে যখন সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত তখন কতজন ছিল, তাহলে কিন্তু 8 জন ছিল। 1 জন প্রধান বিচারপতি এবং 7 জন অন্যান্য বিচারপতি। তো তোমরা চাইলে এটা কিন্তু খাতায় একটু নোটস করে নিতে পারো। অবসরের বয়স কত? 65 বছর পর্যন্ত কিন্তু কার্যকাল, তারপরে কিন্তু অবসর গ্রহণ করতে হয়। ঠিক আছে? পদত্যাগ ও অপসারণ। বিচারপতিরা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। তো এটা গুরুত্বপূর্ণ, কাদের কাছে দেন? প্রমাণিত অসচ্চরণ বা অক্ষমতার কারণে সংসদের বিশেষ সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাব পাশ করে রাষ্ট্রপতি এদেরকে অপসারণ করতে পারেন।
মানে ধরো কোনো একজন সুপ্রিম কোর্ট প্রমাণিত হলো যে সে অসাচারণ বা প্রুভড মানে মিসবিহেভ করছে বা অক্ষমতা ইনক্যাপাসিটি আছে, সেই কারণে কিন্তু সংসদে একটা স্পেশাল মেজরিটির মাধ্যমে সে তাকে কিন্তু অপসারিত করা যায়। কে করেন অপসারিত? রাষ্ট্রপতি করেন। ঠিক আছে? তো এই বেসিক তথ্যগুলো থেকে কিন্তু প্রশ্নটা, যেগুলো কিন্তু অবশ্যই তোমরা খাতায় নোট করে নিতে পারো অথবা স্ক্রিনশট করে নিতে পারো। পরবর্তীতে তোমরা ধীরে, ধীরে নোট করে নেবে। এবার আমরা আলোচনা করব ধারা অনুযায়ী। দেখো, প্রথমেই বলি যে ১২৪ নম্বর ধারা। আমি আগের ক্লাসেও বলি যে, যে কোনো ধারা, ধরো রাষ্ট্রপতি শুরু হচ্ছে ৫২ নম্বর ধারা থেকে। তো ৫২ নম্বর হোক বা ২১৪ নম্বর, ১২৪ থেকে তোমাদের সুপ্রিম কোর্ট। তো প্রথম ধারাতে কি থাকে? প্রথম ধারাতে থাকে যে সেই পার্টিকুলার জিনিসটাই থাকে যে ৫২ নম্বর ধারা যেমন ভারতে একজন রাষ্ট্রপতি থাকবে। ১২৪ তেমন যে সুপ্রিম কোর্ট থাকবে। তো ১২৪ কি বলা হয়েছে? ১২৪ বলা হয়েছে সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা, গঠন এবং নিয়োগ। নিয়োগ দেখো, প্রধান বিচারপতি অন্যান্য বিচারপতিদের নিয়োগকে করেন রাষ্ট্রপতি নিয়োগ করেন কলেজিয়ামের পরামর্শে। এটা কলেজিয়াম থাকে তার পরামর্শে। এটাই তো মাথায় রাখবে যে কে নিয়োগ করে, এটাই কিন্তু পরীক্ষায় দেবে। যোগ্যতা কী কী লাগে? প্রথম হচ্ছে ভারতের নাগরিক হতে হবে, প্রথম যোগ্যতা। তারপরে হচ্ছে কোনো হাইকোর্টে অন্তত ৫ বছর বিচারপতির কাজ করার অভিজ্ঞতা, অথবা কোনো হাইকোর্টে ১০ বছর আইনজীবী হিসাবে ওকালতির অভিজ্ঞতা, অথবা রাষ্ট্রপতির চোখে একজন বিশিষ্ট আইনজ্ঞ হতে হবে। এই যে যোগ্যতাগুলো, এগুলো একটু মাথায় রাখবে, এখান থেকে প্রশ্ন দিতে পারে। ধারা ১২৫, এটা কিন্তু এই ধারা ১২৫-এ কী বলা রয়েছে? বিচারপতিদের বেতন ও ভাতা। এটা কোথা থেকে দেওয়া হয় তাদের বেতন? সেটা মনে রাখবে, সেটা হচ্ছে ভারতের সঞ্চিত তহবিল থেকে বা কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। এই যে ধারাটা ১২৫ নম্বর ধারা, এটা কিন্তু খুব একটা দেয় না, তা একটুখানি মনে রাখতে হবে। ১২৬, এটা একটু মাথায় রাখবে, এটা হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি, অ্যাক্টিং চিফ জাস্টিসের কথা কিন্তু এখানে বলা রয়েছে। এখানে নিয়োগ করে কে? রাষ্ট্রপতি। তারপর হচ্ছে ১২৭ নম্বর ধারা হচ্ছে অ্যাডহক বিচারপতি। মানে কি? আদালতের কোরাম, মানে ন্যূনতম আমি বলেছিলাম যে আগের পার্লামেন্টের ক্লাসে, কোরাম মানে যে একটা ন্যূনতম সদস্য সংখ্যা থাকে, যার মাধ্যমে একটা মানে যত সদস্য সংখ্যা থাকলে একটা অধিবেশন করা যাবে, সেটা হচ্ছে কোরাম। তো ন্যূনতম সদস্য সংখ্যা কম, একটা কোরাম কম থাকলে প্রধান বিচারপতি রাষ্ট্রপতির পূর্ব অনুমতি নিয়ে হাইকোর্টের কোনো বিচারপতিকে নির্দিষ্ট সময়ের জন্য সুপ্রিম কোর্টের অস্থায়ী বিচারপতি করাতে পারেন। মানে অস্থায়ী করাতে পারেন মানে সেই সময় সেই ধরো বিচারপতি কম রয়েছে, তো সেই সময় কিন্তু কোনো একজন হাইকোর্টের বিচারপতিকে রাষ্ট্রপতির অনুমতি নিয়ে তিনি কিন্তু সেইখানে বসাতে পারেন। মানে যেহেতু বিচারপতি কম রয়েছে, একটা ন্যূনতম সদস্য সংখ্যা দরকার কোরামের জন্য, তো সেটা কিন্তু তিনি করতে পারেন। ঠিক আছে? অ্যাডহক, এটা মাথায় রাখবে। এই দুটো কি? প্রথমটা হচ্ছে অ্যাক্টিং চিফ জাস্টিস এবং পরেরটা হচ্ছে অ্যাডহক জাজেস। তো এই দুটো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, এই দুটো ধারা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ১২৮ নম্বর ধারা। এটা হচ্ছে অতটা পরীক্ষায় আসে না। সুপ্রিম কোর্টের বৈঠকে অবসরপ্রাপ্ত বিচারপতিদের উপস্থিতি বা কাজের অনুরোধ। মানে যারা অবসর গ্রহণ করে নিয়েছে তাদের উপস্থিতি বা কোনো একটা কেসে তাদের সহযোগিতা, সেটার জন্য কিন্তু এই ধারাটা। তো এটা কিন্তু অতটা পরীক্ষায় আসে না, জাস্ট একটু দেখে রাখো। ১২৯, এটা কিন্তু অবশ্যই পরীক্ষায় আসে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ১২৯টা অবশ্যই মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট এটা। সুপ্রিম কোর্ট একটি কোর্ট অফ রেকর্ড এবং আদালত অবমাননার শাস্তি দেওয়ার ক্ষমতা। মানে এটা মেন হচ্ছে এই যে কোর্ট অফ রেকর্ডটাই হচ্ছে মেন। এই যে ১২৯ ধারাটা কিন্তু এটার জন্যই কিন্তু পরীক্ষায় আসে। কোর্ট অফ রেকর্ড কি? ধরো কোনো একটা পার্টিকুলার কেস হলো এবং সেই কেসের যে ধরো কেসটাকে সলভ হয়ে গেল, সেই যে কেসের যে জিনিসগুলো সেগুলোকে মানে রেকর্ড করে রাখতে পারে, এবং সেই ধরো সেই একই কেস ধরো অন্য পরবর্তীকালে হলো, তো সেইটা থেকে কিন্তু সাহায্য নিয়ে সেই কেসটাকে সলভ করা যেতে পারে। তাই এই যে জিনিসগুলো রেকর্ড করে রাখবে, তো এটা হচ্ছে কোর্ট অফ রেকর্ড। তো এটা কত নম্বর ধারা? এটা হচ্ছে ১২৯ নম্বর ধারায়। ঠিক আছে? তো এই ধারাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৩০ নম্বর ধারা। এই যে ১৩০ নম্বর ধারা, আমি প্রথমে বললাম যে সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত? সুপ্রিম কোর্টের সিট, আসন কোথায়? সেটা হচ্ছে দিল্লিতে। তো এই যে ১৩০ নম্বর ধারা, এটা কিন্তু সেটাই বলা হয়েছে সুপ্রিম কোর্টের আসন বা স্থান। মূল আসন হচ্ছে নতুন দিল্লি, তবে প্রধান বিচারপতি রাষ্ট্রপতির অনুমতি নিয়ে অন্য জায়গা, অন্য কোথাও বৈঠক ডাকতে পারেন। তবে কিন্তু মূল স্থান হচ্ছে নতুন দিল্লি, তবে অন্য জায়গায় ডাকতে পারে, সেটা তোমাদের পরীক্ষায় খুব একটা দেয় না। তবে মূল আসনটা কোথায়? দিল্লি, এটাই দেবে। এবং কত নম্বর ধারা? ১৩০ নম্বর ধারা এটা বলা হয়েছে। ঠিক আছে? এরপর হচ্ছে ১৩১, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ধারা। এটাতে কি? এটাতে সুপ্রিম কোর্টের মূল এলাকা, অরিজিনাল জুরিডিকশনের কথা বলা হয়েছে। এখানে কী, কী মামলা নিষ্পত্তি হয়? এখানে ধরো কোনো কেন্দ্রের সাথে কোনো রাজ্যের ধরো মা আ আ মতবিরোধ বাধলো, বা কোনো রাজ্যের সাথে রাজ্যের, ঠিক আছে? তো এগুলোর কিন্তু এখানে নিষ্পত্তি করা হয়। কেন্দ্র বনাম রাজ্য, রাজ্য বনাম রাজ্য, এগুলোর কিন্তু মানে ধরো ২-৩ টা রাজ্যের সাথে আরেকটা রাজ্য, ঠিক আছে? রাজ্য, রাজ্য, কেন্দ্র, কেন্দ্র, এগুলোর সাথে কিন্তু যে সমস্ত মামলাগুলো আছে সেগুলো কিন্তু এখানে নিষ্পত্তি করা হয়। কোথায়? সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিডিকশনের। এটা কত নম্বর ধারা? ১৩৩ নম্বর ধারা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ১৩১ এর এ,
কেন্দ্রীয় আইনের সংবিধানের বৈধতা পর্যালোচনায় বিশেষ এখতিয়ার, এটা 43 নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে বাতিল করা হয়েছে। তো এটা কিন্তু দেখে রাখবে, জাস্ট অত আম দিলে দিতে পারে, এটা জাস্ট দেখে রাখবে। এবার হচ্ছে এই যে ৩ টে ধারা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যেমন ১৩২ থেকে ১৩৪ এখানে কিন্তু সুপ্রিম কোর্টের যে আপিলিয়েট জুরিডিকশন, এখানে কিন্তু এটার কথা বলা হয়েছে। ঠিক আছে? আপিল আদালতের আপিলের যে বিষয়গুলো ১৩২ কি? ১৩২ হচ্ছে সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত কোনো ধরনের মামলা, সেটা কিন্তু এখানে করা যায়। সেখানে এটাতে করা যায় ১৩২ নম্বর ধারা অনুযায়ী। ১৩৩ দেওয়ানি বা সিভিল মামলায় আপিল, যে কোনো দেওয়ানি সিভিল মামলা বিবাদের ক্ষেত্রে কিন্তু এই ধারা অনুযায়ী করা যায়। এবং ১৩৪ কি? ফৌজদারি বা ক্রিমিনাল মামলার আপিল কিন্তু করা যায় সুপ্রিম কোর্টে। ঠিক আছে? তো এই ৩ টে ধারা কিন্তু মাথায় রাখবে। ১৩২, ১৩৩, ১৩৪ এই ৩ টে হচ্ছে অ্যাপিলিয়েট জুরিডিকশন। এখানে ১৩২ নম্বর ধারা অনুযায়ী সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত কোনো আপিল, এখানে হচ্ছে সিভিল বা দেওয়ানি, আর এই ধারা অনুযায়ী কিন্তু ফৌজদারি বা অপরাধমূলক যে ক্রিমিনাল মামলা, সেখানে কিন্তু করা যাবে, আপিল করা যাবে। তো এই ৩ টে কিন্তু অবশ্যই মাথায় রাখবে। তো এখানে যে আর্টিকেলগুলো বললাম খুব গুরুত্বপূর্ণ, সেগুলো অবশ্যই মাথায় রাখবে। এরপরে হচ্ছে আমাদের আর্টিকেল নাম্বার ১৩৪ এ। এটা অতটা গুরুত্বপূর্ণ না, জাস্ট দেখে রাখো সুপ্রিম কোর্টের আপিল করার জন্য হাইকোর্ট কর্তৃক শংসাপত্র সার্টিফিকেট প্রদান। এটা দেখতে হবে না, পরীক্ষায় আসে না। ১৩৫ এটাও পরীক্ষায় আসে না। বিদ্যমান আইন অনুযায়ী ফেডারেল কোর্টের ক্ষমতা ও এখতিয়ার সুপ্রিম কোর্টের দ্বারা প্রয়োগ, এটা অতটা দেবে না। ১৩৬ বিশেষ আপিল অনুমতি, যে কোনো আদালত বা ট্রাইব্যুনাল রায়ের বিরুদ্ধে আপিল শোনার বিশেষ ক্ষমতা, এটাও পরীক্ষায় অতটা আসে না। ১৩৭ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ৩৭টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাতে কি বলা রয়েছে? জুডিশিয়াল রিভিউ, বিচার বিভাগীয় পর্যালোচনা। মানে কি? মানে সুপ্রিম কোর্ট কর্তৃক নিজের দেওয়া পূর্বর্তন রায় পুনর্বিবেচনা বা পরিবর্তনের ক্ষমতা। মানে ধরো কোনো একটা মামলায় রায় দিয়ে দিল সুপ্রিম কোর্ট, সেটাকে কিন্তু সুপ্রিম কোর্ট আবার সেটাকে পুনর্বিবেচনা করতে পারে, মানে সেটাকে আবার পর্যালোচনা করতে পারে। জুডিশিয়াল রিভিউ, যদি বলে জুডিশিয়াল রিভিউ এই যে জিনিসটা, এটা কোথা থেকে নেওয়া হয়েছে, কোন দেশের সংবিধান থেকে? তাহলে হবে কিন্তু ইউএসের সংবিধান থেকে কিন্তু এই ধারণাটা নেওয়া হয়েছে। ১৩৮ এটাও অতটা দেয় না পরীক্ষায়, সুপ্রিম কোর্টের এখতিয়ার বা এলাকা বৃদ্ধির ক্ষমতা, এটা জাস্ট দেখে রাখবে। মানে সংসদ আইন পাস করে কিন্তু এটা বাড়াতে পারে, এটা জাস্ট দেখে রাখবে। ১৩৯ কিছু নির্দিষ্ট কিছু মামলা এক আদালত থেকে অন্য আদালতে স্থানান্তর বা ট্রান্সফার করার ক্ষমতা। এগুলো মোটামুটি দেখো, এগুলো মোটামুটি জাস্ট দেখে রাখার জন্য। ১৪০ এটা হচ্ছে অ্যানসিলারি পাওয়ার্স, মানে সুপ্রিম কোর্টের আনুষঙ্গিক বা সহায়ক ক্ষমতা। এটা কিন্তু পরীক্ষায় দেয়, তো এটা কিন্তু একটুখানি মাথায় রাখতে হবে। বাকি তোমাদের ১৩৭টা কিন্তু এখানে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আর ১৩৮, ১৩৯ এবং ১৪০ এগুলো একটু দেখে রাখবে। ঠিক আছে? এবার হচ্ছে ১৪১। ১৪১ কি? সুপ্রিম কোর্ট কর্তৃক ঘোষিত আইন ভারতের সমস্ত আদালতের উপর বাধ্যতামূলক প্রযোজ্য। এটাও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে? মানে সুপ্রিম কোর্ট ধরো কোনো একটা আইন, কোনো একটা ঘোষিত একটা আইন হলো, সুপ্রিম কোর্ট ঘোষিত করলো, সেটা কিন্তু যে ভারতের যে সমস্ত আদালত আছে, সমস্ত আদালতে কিন্তু সেটা বাধ্যতামূলক হবে। মানে সেটাকে প্রযোজ্য হবেই হবে। ১৪২ সম্পূর্ণ ন্যায় বিচারের জন্য সুপ্রিম কোর্টের ডিক্রি এবং আদেশ জারি করার বিশেষ ক্ষমতা। মানে এটা কি বলো তো? ১৪২টা হচ্ছে তোমাদের কমপ্লিট জাস্টিস। কমপ্লিট কমপ্লিট জাস্টিস, মানে এটাকে সুপ্রিম কোর্ট কিন্তু কমপ্লিট জাস্টিস দেওয়ার ক্ষমতা রাখে ১৪২ নম্বর ধারা অনুযায়ী। তো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৪৩টা গুরুত্বপূর্ণ কি? এটা হচ্ছে পরামর্শদান এলাকা, মানে অ্যাডভাইজারি জুরিডিকশন। এখানে রাষ্ট্রপতি আইনি বিষয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে পরামর্শ চাইতে পারেন, কিন্তু সেটাকে মানতেই হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে? পরামর্শদানের এলাকা হচ্ছে এটা। মানে রাষ্ট্রপতি কোনো একটা বিষয় সুপ্রিম কোর্টের বিচারপতির কাছ থেকে কিন্তু পরামর্শ চাইতে পারেন। ওকে? ১৪৪ ভারতের সমস্ত দেওয়ানি ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষে সুপ্রিম কোর্টের সহায়তায় কাজ করতে হবে। এটা দেখে রাখবে। ১৪৪ আইনি সাংবিধানিক বৈধতা সংক্রান্ত প্রশ্ন নিষ্পত্তির বিশেষ বিধান। ১৪৫ আদালতের নিয়মকানুন ও কার্যপদ্ধতি। ১৪৬ সুপ্রিম কোর্টের আধিকারিক, কর্মচারী এবং ব্যয়ভার, মানে খরচ যেগুলো হয়। ১৪৭ সংবিধানের ব্যাখ্যা। ঠিক আছে? এগুলো পরীক্ষায় কিন্তু অতটা দেবে না। তো মোটামুটি তোমাদের ১৪৩টা ভালো করে পড়তে হবে, ১৪২টা দেখবে। আর বাকিগুলো আগে বলে দিলাম, এগুলো জাস্ট একটু চোখ বুলিয়ে রাখবে। এগুলো থেকে কিন্তু অতটা পরীক্ষায় দেয় না। ওকে? তো সুপ্রিম কোর্ট, এবার দেখো আমরা সুপ্রিম কোর্টের থেকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার আছে, সেখান থেকে একটু দেখে নিই। সুপ্রিম কোর্ট কবে প্রথম কাজ শুরু করে? সেটা হচ্ছে, মানে কবে উদ্বোধন হয় সুপ্রিম কোর্টে, সেটাই বলছে। ২৮শে জানুয়ারি ১৯৫০ সালে। ঠিক আছে? ১৯৩৫ সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের ফেডারেল কোর্টের পরিবর্তে কিন্তু সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। ভারতের প্রথম বিচারপতি কে ছিলেন? ছিলেন হচ্ছে এইচ.জে. কানিয়া, মানে হীরালাল জেকিনসন দাস কানিয়া। ঠিক আছে? সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি যদি বলে কে ছিলেন, তাহলে হবে ফতিমা বিবি। ভারতের কোন প্রধান বিচারপতি অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন? উত্তর হবে জাস্টিস এম হিদায়তুল্লাহ। তারপরে ভারতে জনস্বার্থ মামলা বা পিআইএল, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, এর জনক কাকে বলা হয়? উত্তর হবে জাস্টিস পি.এন. ভগবতী। তারপর সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স কত বছর? উত্তর হবে ন্যূনতম কিন্তু কোনো বয়স নেই, তবে অবসর গ্রহণ করতে হয় 65 বছর বয়সে।
ঠিক আছে? তো এই যে ওয়ান লাইনারগুলো এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। মানে স্ট্যাটিক টাইপের প্রশ্ন যে ১ম কে ছিলেন, ১ম মহিলা কে ছিলেন, এগুলো কিন্তু পরীক্ষায় দিতে পারে। তো এগুলো কিন্তু অবশ্যই দেখে রাখো। ঠিক আছে? তো সুপ্রিম কোর্ট শেষ হলো আমাদের। সুপ্রিম কোর্টের মোটামুটি এগুলোই তোমাদের পড়লে হবে। যে আর্টিকেলগুলো বললাম ওগুলো যেগুলো বললাম গুরুত্বপূর্ণ বেশি সেগুলোই করে রাখো। ওখান থেকেই প্রশ্ন দেয়। এছাড়া অতটা প্রশ্ন দেয় না। আর এই যে স্ট্যাটিক টাইপের প্রশ্ন পশ্চিমবঙ্গে কিন্তু পরীক্ষায় যেকোনো পরীক্ষায় এই স্ট্যাটিক টাইপের প্রশ্নই দেয়। যেমন প ভারতের ১ম বিচারপতি, ভারতের ১ম মহিলা বিচারপতি এগুলোই দেবে। ঠিক আছে? তো এগুলো নোট করে রাখো। হাইকোর্টে যাওয়ার আগে আমরা তোমাদের বলে দিই আমাদের যে স্টাডি ম্যাটেরিয়াল সেটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তোমরা চাইলে কিন্তু আমাদের স্টাডি ম্যাটেরিয়ালগুলো নিতে পারো। একদম পরীক্ষা ওরিয়েন্টেড কোনো রকমের কিন্তু মানে যেগুলো পরীক্ষায় আসবে না শুধুমাত্র বেশি পেজ বাড়ানোর জন্য সেগুলো করা হয়নি। একদম পরীক্ষায় যেগুলো আসে যে জায়গা থেকে আসে মানে পুরো সিলেবাসটাই কভার করা হয়েছে। তবে সেই সিলেবাসের কোন জায়গাগুলো যেখান থেকে বেশি আসে সেখান থেকে বেশি দেওয়া রয়েছে। যেখান থেকে একদম আসে না পরীক্ষায় সেখান থেকে যতটা দরকার ততটা দেওয়া রয়েছে। তো এই যে স্টাডি ম্যাটেরিয়াল এটা যদি তোমরা নাও তাহলে কিন্তু এটা তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় কাজে আসবে। কী পরীক্ষা? তোমাদের WBPSCর মিসলেনিয়াস ক্লার্কশিপ, তারপর হচ্ছে WBP, KP, WBSSC, গ্রুপ সি, গ্রুপ ডি, তারপরে গ্রাম পঞ্চায়েত প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখানে তোমরা ইতিহাসের ৩টা ভাগ যেমন প্রাচীন, মধ্য, আধুনিক, পলিটি, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, স্ট্যাটিক জিকে, বিজ্ঞান প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু পাবে। একদম টু দ্য পয়েন্ট করে লেখা রয়েছে, একদম সাজিয়ে করা হয়েছে স্টাডি ম্যাটেরিয়াল। তোমরা যদি নাও তাহলে কিন্তু তোমাদের এইটা ভালো তোমরা খুব তাড়াতাড়ি শেষও করতে পারবে প্লাস তার সাথে কিন্তু রিভিশনও একটা এই স্টাডি ম্যাটেরিয়াল থেকে রিভিশনও তোমাদের হয়ে যাবে। ঠিক আছে? খুব সুন্দর টেবিল আকারে দেওয়া রয়েছে। টেবিল দেওয়া রয়েছে সাজিয়ে মানে তোমরা যদি নাও তাহলেই বুঝতে পারবে যে কতটা সুন্দরভাবে এটা করা রয়েছে। ঠিক আছে? একদম পরীক্ষা ওরিয়েন্টেড। যাতে তোমাদের অন্য কোথাও যেতে না হয়। দেখো তোমরা যারা নিতে চাও তারা কিন্তু আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। নাম্বারটা আমি একবার লিখে দিচ্ছি 9748070028। ঠিক আছে? আর যদি প্রাইসের কথা বলি প্রাইস কিন্তু একদমই কম মানে সবাই যাতে নিতে পারে তেমনই কিন্তু প্রাইস রাখা হয়েছে। মানে যতটা আমি কম করতে পেরেছি একদম অ্যাফোর্ডেবল সবার সাধ্যের মধ্যেই। তো তোমরা কিন্তু আমাকে এই নাম্বারে অবশ্যই মেসেজ করো যারা এই স্টাডি ম্যাটেরিয়াল নিতে চাও। ঠিক আছে? নিয়ে কিন্তু তোমরা এখনই এটাকে পড়া শুরু করে দাও। কারণ সামনে কিন্তু প্রচুর পরীক্ষা আসছে, প্রচুর সুযোগ। এবার হচ্ছে আমাদের হাইকোর্ট। এবার হাইকোর্ট আলোচনা করি আমাদের। একটু কালারটা চেঞ্জ করে নিই, এই কালারটা ঠিক আছে। হাইকোর্ট দেখো ভারতের হাইকোর্ট এখান থেকে যে আমি যেগুলো বলবো সেগুলোই কিন্তু পরীক্ষা দেয়। এছাড়া অত কিছু এক্সট্রা দেয় না। দেখো অবস্থান রাজ্যের বিচার ব্যবস্থার শীর্ষে থাকে হাইকোর্ট। মানে সুপ্রিম কোর্ট দেখলাম পুরো দেশের শীর্ষে থাকে সুপ্রিম কোর্ট। যদি বলে রাজ্যের বিচার ব্যবস্থার শীর্ষে কে থাকে সেটা হচ্ছে হাইকোর্ট। ঠিক আছে? সংবিধানের কত অংশে? সংবিধানের পার্ট নম্বর ৬ দেওয়া রয়েছে, অধ্যায় নম্বর ৫-এ এবং ধারা কত ২১৪ থেকে ২৩১। ঠিক আছে? এবার এই যে প্রত্যেকটা ধারা এখানে কিন্তু প্রত্যেকটা ধারা গুরুত্বপূর্ণ মানে প্রত্যেকটা ধারা পড়তে হবে কিন্তু যেগুলো পরীক্ষার জন্য একদমই গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাদের বলে দেবো। পার্টটা মনে রাখবে কত নম্বর পার্টে? ৬ নম্বর পার্টে কত নম্বর অধ্যায়? ৫ নম্বর অধ্যায়। অধ্যায়টা অতটা গুরুত্বপূর্ণ নয়। পার্টটা ভালো করে দেখে রাখবে এবং ধারাটা দেখে রাখবে ২১৪ থেকে ২৩১। বর্তমানে কটা হাইকোর্ট রয়েছে ভারতে? বর্তমানে ২৫টা হাইকোর্ট রয়েছে। এটা কিন্তু পরীক্ষায় দেয়, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। সদস্য সংখ্যা হাইকোর্টের বিচারপতিদের সদস্য সংখ্যা নির্দিষ্ট নয়, তবে কাজের চাপ অনুযায়ী রাষ্ট্রপতি সময় এটা কিন্তু নির্ধারণ করেন। অবসরের সময় ৬২ বছর। আমরা দেখলাম সুপ্রিম কোর্টের কত বছর? ৬৫, হাইকোর্টের কিন্তু ৬২ বছর। ঠিক আছে? পদত্যাগ ও অপসারণ বিচারপতিরা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের মতো একই পদ্ধতিতে কিন্তু অপসারিত করা হয়। যেটা আমরা সুপ্রিম কোর্টে বললাম সেভাবেই কিন্তু করা হয়। ঠিক আছে? তো ৬২ বছর এদের অবসর গ্রহণের বয়স। যেগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এবার আমরা ধারা অনুযায়ী একটু দেখে নেব। দেখো ধারা অনুযায়ী প্রথমে হচ্ছে আমাদের ২১৪ যেটা বললাম প্রথম ধারাতে ওটাই থাকে যে প্রতিটি রাজ্যের জন্য একটি করে হাইকোর্ট থাকবে। এখানে একটি করে বলাটা ভুল হবে কারণ একটা হাইকোর্ট থেকে ২-৩টে রাজ্যের কিন্তু কাজ হয়। তো সেটা আমি বলছি এটা আছে। এই যে ২১৫ কোর্ট অফ রেকর্ড। এই কোর্ট অফ রেকর্ড আমরা সুপ্রিম কোর্টের ক্ষেত্রে দেখলাম কত নম্বর ধারা? ১২৯ নম্বর ধারাতে কোর্ট অফ রেকর্ড ছিল। কিন্তু হাইকোর্টের ক্ষেত্রে সেটা ২১৫ নম্বর ধারা। সুপ্রিম কোর্টের মতোই হাইকোর্টের সমস্ত রায় সংরক্ষিত থাকে এবং যা আদালতের অবমাননার জন্য শাস্তি দেওয়ার ক্ষমতা হাইকোর্টের রয়েছে। তো এটা একই জিনিস শুধুমাত্র হাইকোর্টের ২১৫ নম্বর ধারায় রয়েছে। ২১৬ হাইকোর্টের গঠন বলা রয়েছে। এখানে একজন বিচারপতি থাকবে এবং রাষ্ট্রপতি কর্তৃক সময়ে নিযুক্ত অন্যান্য বিচারপতির নিয়োগ হবে। মানে একজন প্রধান বিচারপতি থাকবে হাইকোর্টে। ২১৭ বলা রয়েছে বিচারপতিদের নিয়োগ এবং যোগ্যতা। নিয়োগ বলা হয়েছে ভারতের প্রধান বিচারপতি এবং সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের সাথে আলোচনা করে রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন এবং যোগ্যতা ভারতের নাগরিক হতে হবে, ভারতের যেকোনো বিচার বিভাগীয় পদে অন্তত ১০ বছর কাজ করার অভিজ্ঞতা অথবা কোনো হাইকোর্টে অন্তত 10 বছর আইনজীবী হিসেবে ওকালতি করার অভিজ্ঞতা থাকতে হবে। প্রায় একই। তো এগুলোও কিন্তু দেখে রাখবে। মানে এখানে রাজ্যপাল এবং প্রধান বিচারপতির সাথে ভারতের প্রধান বিচারপতির সাথে আলোচনা করে রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ করে থাকেন। বাকি এখানে যোগ্যতা প্রায় একই আছে। তো এগুলো কিন্তু দেখে রাখবে। ধারাগুলো একটু মনে রাখবে। এখানে ২১৪ নম্বর ধারাটা মানে
প্রথম ধারাটা কিন্তু মাথায় রাখতেই হবে, কারণ প্রথম ধারাটা থেকে কিন্তু দেয় যে হাইকোর্টের কথা কত নম্বর ধারায় রয়েছে, মানে হাইকোর্ট কত নম্বর ধারায় রয়েছে। তো 214টা মাথায় রাখবে, 215 কোর্ট অফ রেকর্ড, 216 হাইকোর্টের গঠন, 217 যোগ্যতা, এই 4টে ধারায় কিন্তু মাথায় রাখবে। নেক্সট 219 বলে রয়েছে হাইকোর্টের বিচারপতিদের শপথ বাক্য পাঠ করানকে সে সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল। তো এই যে ধারাটা কিন্তু পরীক্ষায় দেবে না, কিন্তু দেবে কোনটা, দেবে হচ্ছে এটা, যে যে হাইকোর্টের বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান কে, উত্তর হবে সেই রাজ্যের রাজ্যপাল। 221 বিচারপতিদের বেতন ও ভাতা এরা কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে দেওয়া হয়, এবং পেনশনও কিন্তু তাদের সঞ্চয়িত তহবিল থেকেই দেওয়া হয়। তো এগুলো কিন্তু একটু মাথায় রাখবে, এগুলো ওর থেকে অত প্রশ্ন দেয় না। 222 বিচারপতিদের এক হাইকোর্ট থেকে অন্য হাইকোর্টে বদলি রাষ্ট্রপতি করেন প্রধান বিচারপতির সাথে আলোচনা করে। তো এটাও কিন্তু ধারাটা দেখে রাখবে, ধারাটা কিন্তু পরীক্ষায় দেয়। 224 অতিরিক্ত মানে অ্যাডিশনাল ভারপ্রাপ্ত অ্যাক্টিং বিচারপতির ক্ষেত্রে নিয়োগের ক্ষমতা সর্বোচ্চ 2 বছরের জন্য রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। এগুলোও কিন্তু অতটা দেয় না। তো এখানে দেখো আর্টিকেলটা যদি নাও দেয়, আর্টিকেলটা এই যে এখানে একমাত্র গুরুত্বপূর্ণ আর্টিকেল হচ্ছে 222টা, বাকি 219-এর শুধু এটা দেবে যে কে শপথ বাক্য পাঠ করেন, আর এখান থেকে 222টা দেখবে, এখান থেকে এগুলো জাস্ট একটু দেখে রাখবে কোথা থেকে তহবিল থেকে, কোন তহবিল থেকে দেওয়া হয় পেনশন ভাতা, তো এগুলো কিন্তু দেখে রাখবে। ওকে, তো এখান থেকে এগুলোই গুরুত্বপূর্ণ ছিল। 226 এই ধারাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, 226 নম্বর ধারা। এখানে হচ্ছে এই ধারা অনুযায়ী এই সুপ্রিম কোর্ট বলছি হাইকোর্ট লেখ বা রিট জারি করতে পারে। আর যদি বলে সুপ্রিম কোর্ট কত নম্বর ধারা অনুযায়ী রিট জারি করতে, তাহলে হবে সুপ্রিম কোর্ট 32 নম্বর ধারা অনুযায়ী কিন্তু রিট জারি করতে পারে। এটা কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখবে, ঠিক আছে। 32 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট, আর 226 নম্বর ধারা অনুযায়ী হাইকোর্ট। নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা এবং অন্যান্য সাধারণ আইন রক্ষার বলবৎ করার জন্য হাইকোর্ট 5টি লে জারি করতে পারে। কী কী? হ্যাভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্সিওরি, কোয়ারেন্টো, ঠিক আছে। এগুলো জাস্ট দেখে রাখবে। এগুলো আমি মৌলিক অধিকারের ক্লাসে করিয়েছি অলরেডি, তো তোমরা কিন্তু সেই মৌলিক অধিকারের ক্লাসটা করে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেগুলো আমি ডিটেলসে করে দিয়েছি। এবং লেক জারি করতে পারে সুপ্রিম কোর্ট হচ্ছে 32 নম্বর ধারা অনুযায়ী, ঠিক আছে। দেখো এখানে একটা নোটে মেন হচ্ছে এটাই বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের থেকে কিন্তু হাইকোর্টের যে লেক জারির ক্ষমতা সেটা কিন্তু ব্যাপক, কারণ হাইকোর্ট সেটাকে শুধু মৌলিক অধিকারের তো করতে পারে, সুপ্রিম কোর্ট শুধুমাত্র মৌলিক অধিকারেই লেক জারি করতে পারে, কিন্তু হাইকোর্ট কিন্তু মৌলিক অধিকার প্লাস আইনি অধিকারেও কিন্তু লেক জারি করতে পারে। তো সেটাই কিন্তু বলেছে এটা ব্যাপক। তো এগুলো কিন্তু আমি অলরেডি মৌলিক অধিকারের যে ক্লাস সেটাকে আমি আলোচনা করেছি ফান্ডামেন্টাল রাইটসের ক্লাসে, তো সেই ক্লাসটা দেখে আসো, তার লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে। 227 অধস্থন সমস্ত আদালত ও ট্রাইব্যুনালগুলোর ওপর হাইকোর্টের তত্ত্বাবধান ও নজরদারির ক্ষমতা, এটা দেখে রাখবে জাস্ট। 231 যৌথ হাইকোর্ট, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ, যে সংসদ আইন করে 2 বা ততোধিক রাজ্যে এবং কোনো কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য একটিমাত্র যৌথ হাইকোর্ট গঠন করতে পারে, যেমন পাঞ্জাব হরিয়ানা হাইকোর্ট। মানে মানে আমরা প্রথমে দেখলাম যে বললো প্রত্যেক রাজ্যের জন্য একটা করে হাইকোর্ট থাকবে, কিন্তু একটা হাইকোর্টে কিন্তু 2-3টে রাজ্যের কাজ হতে পারে। যেমন কলকাতা হাইকোর্টে কিন্তু পশ্চিমবঙ্গে তো হয়, তার সাথে কিন্তু আন্দামান নিকোবরও কিন্তু কলকাতা হাইকোর্টেই হয়, ঠিক আছে। এমন অনেক রাজ্য আছে, যেমন আসামের রাজ্যে কিন্তু অনেক হয়। তো এইগুলো কিন্তু আমাদের দেখতে হবে, ঠিক আছে। তো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে আমাদের, যেমন আমি সুপ্রিম কোর্টের ক্ষেত্রে কিছু দেখলাম, এবার হাইকোর্টের ক্ষেত্রেও কিছু অনলাইনে টাইপের জিনিস দেখে নিই। দেখো ভারতের প্রাচীনতম হাইকোর্ট যদি বলে তাহলে কী হবে, ক্যালকাটা হাইকোর্ট স্থাপিত হয় 1 জুলাই 1862 সালে ইন্ডিয়ান হাইকোর্ট অফ অ্যাক্টস 1861-এর অধীনে। ভারতের সাম্প্রতিকতম বা 25তম হাইকোর্ট কোনটা, সেটা হবে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট। অমরাবতী 2019 সালে প্রতিষ্ঠিত হয়। হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন, উত্তর হবে লীলা শেঠ, খুব গুরুত্বপূর্ণ, তিনি কিন্তু হিমাচল প্রদেশের হাইকোর্টের বিচারপতি ছিলেন। কোন হাইকোর্টের এখতিয়ার বা কাজের পরিধি সবচেয়ে বড়, উত্তর হবে গুয়াহাটি হাইকোর্টের। এখানে 4টি রাজ্য অসম, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ, এই 4টি হাইকোর্টের কিন্তু কাজ একটা হাইকোর্টে হয়, সেটা হচ্ছে গুয়াহাটি হাইকোর্টের, হচ্ছে অসমেই কিন্তু রয়েছে, সবচেয়ে বড় রাজ্য জুড়ে রয়েছে এটা। তো এটা কিন্তু দেখে রাখবে। এবারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কোন হাইকোর্টের অধীনে পড়ে, উত্তর হবে ক্যালকাটা হাইকোর্টের অধীনে পড়ে। তো এটা কিন্তু পরীক্ষায় দেয়। লাক্ষাদ্বীপ কোন হাইকোর্টের এখতিয়ারে পড়ে, উত্তর হবে কেরালা হাইকোর্ট। দিল্লি নিজস্ব হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে 1966 সালে। এটি প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল যার নিজস্ব হাইকোর্ট তৈরি হয়েছিল। যেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এই ছিল আমাদের মোটামুটি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের সম্পূর্ণ ধারণা। এবার আমরা চলে আসি কোশ্চেন অ্যান্সারে। কোশ্চেন অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের আবার যেটা আমি বারবার বলছি, তোমরা কিন্তু অবশ্যই আমাদের স্টাডি মেটেরিয়ালটা নিয়ে নাও। স্টাডি মেটেরিয়ালটা নিয়ে ভালো করে পড়াশোনা শুরু করো, একদম পরীক্ষা ওরিয়েন্টেড, সমস্ত পিডিএফ তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো তোমরা আমাকে অবশ্যই মেসেজ করতে পারো এই নাম্বারে, আমাদের 9748070028, এই নাম্বারে মেসেজ করে আমাকে হোয়াটসঅ্যাপ করো। আর প্রাইস একদমই কম, সবার সাধ্যের মধ্যে, একদম অ্যাফোর্ডেবল। তোমরা কিন্তু নিয়ে এখনই ভালো করে পড়াশোনা শুরু করে দাও। প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ মিসলেনিয়াস, ক্লার্কশিপ, WBSSC, গ্রুপ সি, গ্রুপ ডি, WP, KP, গ্রাম পঞ্চায়েত, প্রত্যেকটা পরীক্ষার জন্য একদম পরীক্ষা ওরিয়েন্টেড, টু দ্য পয়েন্ট লেখা
ভালো করে খুবই কম সময় শেষ করতে পারবে এবং রিভিশনও দিতে পারবে। ঠিক আছে, চলে এসে আমরা কোশ্চেন অ্যান্সার। দেখো কোশ্চেন অ্যান্সার একটু প্র্যাকটিস করে নিই, খুব স্পিড তাড়াতাড়ি প্র্যাকটিস করবো, কারণ আমাদের থিওরিটা পড়া হয়ে গেছে, আমাদের বেশি সময় নেব না আর। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট একটি কোর্ট অফ রেকর্ড হিসাবে কাজ করে? দেখলাম, আমি বললাম এই প্রশ্নটাই কিন্তু পরীক্ষায় দেয়, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার আসা প্রশ্ন। উত্তর কি? উত্তর হবে 100 নম্বর, 129। 24 কী দেওয়া? সুপ্রিম কোর্টের কথা দেওয়া রয়েছে। 131 অরিজিনাল জুরিডিকশনের কথা বলা রয়েছে। ঠিক আছে, 143 কি? পরামর্শদান লেখা। এগুলো কিন্তু তোমাদের রিকল করতে হবে। ভারতের প্রথম 2 নম্বর, ভারতের প্রথম বিচারপতি কে ছিলেন? ভারতের প্রথম বিচারপতি ছিলেন কে? হৈলাল জে কানিয়া। ঠিক আছে, এই জে কানিয়া। নেক্সট দেখো, হাইকোর্টের একজন বিচারপতির পেনশনের টাকা কোথা থেকে দেওয়া হয়? কী হবে উত্তর? উত্তর হবে কনসোলিডেটেড ফান্ড অফ স্টেট। ঠিক আছে, এখানে কিন্তু দেখো, এখানে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো কই গেল, ওহো, স্টেট বলছে, এখানে স্টেট বলছে। আমি তোমাকে একটা জিনিস বলছি, দেখো এখানে একটা জিনিস তোমাদের দেখতে হবে যে এই যে বিচারপতিদের বেতন ও ভাতা কিন্তু রাজ্য তহবিল থেকে দেওয়া হয়, কিন্তু পেনশনের টাকা কিন্তু কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে দেওয়া হয়। ঠিক আছে, তো এখানে অবশ্যই ইন্ডিয়া হবে, আমি এই জিনিসটা উল্টো করে ফেলেছি। এখানে হবে এই যে ইন্ডিয়া, ক হবে, খ হবে না। ঠিক আছে, তারপরে দেখো, মৌলিক অধিকার রক্ষা ছাড়াও অন্যান্য সাধারণ আইন রক্ষার বলবৎ করতে হাইকোর্ট কত নম্বর ধারা অনুযায়ী রিট জারি করতে পারে? উত্তর হবে কত? 226। 32 নম্বর ধারা অনুযায়ী কিন্তু সুপ্রিম কোর্ট করতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট কী বলছে? বর্তমান ভারতে কতগুলি হাইকোর্ট আছে? আমরা দেখলাম কতগুলি, 25টি হাইকোর্ট রয়েছে। কেন্দ্র রাজ্যের মধ্যে কোনো বিবাদ দেখা দিলে তা সুপ্রিম কোর্ট কোন এখতিয়ার বা এলাকার অধীনে পড়ে? আমি বললাম যে কোনো কেন্দ্র রাজ্যের মধ্যে হলে সেটা অরিজিনাল জুরিডিকশন। কত? অপশান নাম্বার খ, আর্টিকেল কত? 131। নেক্সট দেখো, হাইকোর্টের বিচারপতিদের কার্যকাল মেয়াদ কত বছর পর্যন্ত? হাইকোর্ট বলেছে হাইকোর্ট কত বছর? 62 বছর। সুপ্রিম কোর্ট হচ্ছে 65 বছর। সুপ্রিম কোর্ট অ্যাডহক অস্থায়ী বিচারপতি নিয়োগের কথা বলা হচ্ছে। অ্যাডহক কী দেখলাম আমরা? অ্যাডহক দেখলাম 127 নম্বর ধারাতে, এখানে আছে অ্যাক্টিং 126। নেক্সট দেখো, 2 বা ততোধিক রাজ্যের যৌথ হাইকোর্ট গঠনের কথা ক্ষমতা কার হাতে ন্যস্ত? কার হাতে ন্যস্ত? উত্তর হবে অপশান নাম্বার গ, ভারতীয় পার্লামেন্ট। তবে ভারতের প্রাচীনতম হাইকোর্ট কোনটা? একটু আগে দেখলাম, ক্যালকাটা হাইকোর্ট। কত সালে প্রতিষ্ঠিত সেটা তোমরা কমেন্ট করে জানাও। নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন বলছে রাষ্ট্রপতি, এক সেকেন্ড, রাষ্ট্রপতি কোন ধারা অনুযায়ী আইনি বিষয়ে সুপ্রিম কোর্টের পরামর্শ নিতে চান? এইমাত্র আমি তোমাদের বললাম 143। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ হাইকোর্টের এখতিয়ারভুক্ত এলাকা কি? এটা হচ্ছে ক্যালকাটা হাইকোর্ট। আমি তোমাদের একটু আগেই দেখাচ্ছি, এগুলো দেখা মাত্র উত্তর করতে হবে, এত যদিও তোমরা ক্লাসটা ভালো করে করো। সুপ্রিম কোর্টের কোনো বিচারপতিকে পদ থেকে সরাতে গেলে কেমন সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হয়? উত্তর কি? সিম্পল হবে না কিন্তু, এটা হবে স্পেশাল মেজরিটি, মানে 2/3। ওকে, তারপরে দেখো, হাইকোর্টের বিচারপতিদের শপথ বাক্য কে পাঠ করান? আমি দেখলাম শপথ বাক্য পাঠ করান কে? উত্তর হবে সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল, মানে গভর্নর। নেক্সট দেখো, ভারতের সুপ্রিম কোর্ট কবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছিল? উত্তর হবে 28 জানুয়ারি 1950। সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য হাইকোর্টের আইনজীবী হিসেবে কত বছর অভিজ্ঞতা থাকতে হবে? হাইকোর্টের আইনজীবী বলেছে, উত্তর হবে 10 বছর। নেক্সট, লাক্ষাদ্বীপ নিচের কোন হাইকোর্টের অধীনে পড়ে? উত্তর কি? উত্তর হবে, আমরা একটু আগে দেখলাম, কেরল হাইকোর্ট। নেক্সট, হাইকোর্টের প্রধান বিচারপতি অন্যান্য বিচারপতিদের নিয়োগ করেন কে? হাইকোর্টের বলেছে, ঠিক আছে, নিয়োগ করেন কে? নিয়োগ হবে, উত্তর হবে ভারতের রাষ্ট্রপতি। রাজ্যপালের প্রধান বিচারপতি কিন্তু পরামর্শ নেওয়া হয়, কিন্তু নিয়োগ করেন রাষ্ট্রপতি। তারপর দেখো, সুপ্রিম কোর্টের নিজের দেওয়া পূর্বর্তন রায় মানে জুডিশিয়াল রিভিউ বলেছে, জুডিশিয়াল রিভিউ কত নম্বর ধারা? এটাই বলেছে, এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশন নাম্বার গ, ধারা নম্বর 137। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। জনস্বার্থ মামলা এর প্রবর্তক কাকে বলা হয়? 4টে অপশান, তোমরা এটা কমেন্ট করো, এর উত্তর কী হবে? ঠিক আছে, আমি এটা বলেছি কিন্তু ক্লাসে। তো এই ছিল আমাদের সম্পূর্ণ ক্লাস আজকের। আমাদের 9 নম্বর ক্লাস শেষ হয়ে গেল। এবার আমাদের চলে আসবো পরবর্তী 10 নম্বর ক্লাসে। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পিডিএফটা কিন্তু তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে গিয়ে তোমরা আমাদের পিডিএফটা সংগ্রহ করতে পারবে। আর স্টাডি মেটেরিয়ালের জন্য তোমরা আমাকে এই নাম্বারে মেসেজ করো, তাহলে কিন্তু ফার্দার যে ইনফরমেশন সেটা জানতে পারবে। আর বললাম, প্রাইস একদমই কম, তোমরা এটাকে নিয়ে একদম ওভারঅল প্র্যাকটিস করতে পারবে, আর তোমাদের কিন্তু সম্পূর্ণটা কভার এখানেই হয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।